যে এখন ডাক্তাররা বলতেছে স্যার ইনসুলিন সারি দিতে বলে, মিথ্যা কথা সব। এর চেয়ে উন্নত সেবা আর কোথাও পাই নাই আমি, এত উন্নত সেবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনসুলিন সকালে স্যার 36 দিতাম, রাতে 20 দিতাম, তারপরেও আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতো না। এমন অবস্থা যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি, যে আমি আর হয়তো দুনিয়াতে বাঁচার মতো অবস্থা নাই। শোয়া থেকে উঠতে পারি না, দাঁড়াই নামাজ পড়তে পারি না, মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। একটু লম্বা কেরাত হলে আমি সাথে সাথে বসে যেতে হয় নামাজের মধ্যে। এরপরে আমি যাই লাইফস্টাইল শুরু করলাম স্যার। 2025-এর 1 জানুয়ারি আমি সারে দিছি, ওই থেকে এই পর্যন্ত আমার ডায়াবেটিস 5-6-এর উপরে উঠে না। আমি প্রায় দিন ডায়াবেটিস মাফি। অনেকে বলে যে এই প্রোডাক্টগুলো কিনলে অনেক বেশি পয়সা যায়, সব মিথ্যা কথা। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মুফতি আব্দুর রহিম। আমি ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে আসছি। আমি পরশুরাম উপজেলার একটা বড় কওমি মাদ্রাসা সহকারী পরিচালক হিসেবে আছি এবং একটা মসজিদের খতিব হিসেবে আছি। আমি স্যার 2009-এ সর্বপ্রথম প্রেশার আক্রান্ত হই, উচ্চ রক্তচাপ। তারপর ওইটা ওষুধ খাইতে খাইতে 2014 সনে আমার ডায়াবেটিস ধরা খায়। 14 থেকে 24 পর্যন্ত 10 বছর আমি চিকিৎসা করছি। 9 বছর ওষুধ খাইছি, 1 বছর ইনসুলিন দিছি। ইনসুলিন সকালে স্যার 36 দিতাম, রাতে 20 দিতাম, তারপরেও আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতো না। 13-র নিচে কখনো নামতো না। পরে আস্তে আস্তে এত বেশি অসুস্থ হয়েছি, রাত্রে ঘুমাইতে পারতাম না, রাত্রে ঘুমাইতো না, কোনো ঘুমে ছিল না। সকালে হয়তো 1-2 ঘন্টা ঘুমাইতাম। এইভাবে গত অনেক বছর থেকে 10-15 বছর থেকে এইভাবে চলতেছি। পরবর্তীতে এত বেশি অসুস্থ হয়ে গেছি যে আমি হয়তো মানে এমন অবস্থা যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি, যে আমি আর হয়তো দুনিয়াতে বাঁচার মতো অবস্থা নাই। শোয়া থেকে উঠতে পারি না, দাঁড়াই নামাজ পড়তে পারি না, মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। একটু লম্বা কেরাত হলে আমি সাথে সাথে বসে যেতে হয় নামাজের মধ্যে, এই অবস্থা। আমি জুমার নামাজ পড়াইতে পারি না, ছাত্রদেরকে দিয়ে পড়াইতে হয়, এই হালত চলতেছিল। তো পরবর্তীতে স্যারের নাম শুনছি অনেক দিন থেকে, কিন্তু আমার এক দোস্ত আমাদের সাথী ফেনী শহরেরই, ওনার কাছে গেলাম, ওনারা যে জিজ্ঞেস করলাম, উনি বললো ভাই আমি চেষ্টা করছিলাম, অনেক কষ্ট পারি না, নেগেটিভ শুনছি, ভালো শুনি নেই। আরেকজন আমার দোস্ত ব্যবসায়ী আছে ফেনী শহরে, ওনার কাছে গেলাম, উনিও আসছিল। উনি বললো কয় যে ওই যতদিন মানি ততদিন, আমি তো সবসময় মানতে পারি না, এখন আবার আমি ওষুধ খাই, নেগেটিভ শুনছি। পরবর্তীতে একদিন সামনে ভিডিও আসলো স্যার, আমি শুই ভিডিও দেখতেছি অসুস্থ। তো ভিডিও দেখতে দেখতে কয়েকদিন লাগাতার ভিডিও দেখলাম। দেখার পরে অনেকজন বলতেছে যে সুস্থ হইতেছে এইভাবে বলতেছে। তখন আমার বিশ্বাস হইল, কারণ ইউটিউবে তো সব কথা বিশ্বাস করা যায় না, সবাইকে বিশ্বাসও করা যায় না, করা উচিত না। হ্যাঁ, পরবর্তীতে আমার যে সবাই আলেম ওলামা মুরব্বী বয়স্ক ছেলে মেয়ে মহিলা নারী সবাই আসি বলতেছে ভালো হয়েছে, তা আমি একটু মানি দেখি। ওই যে বলছেন স্যার ফ্রিগুলার কথা, আমি সর্বপ্রথম ফ্রিগুলা মানা শুরু করলাম। সর্বপ্রথম আমি অনেক বেশি ফান জর্দা খাইতাম। সর্বপ্রথম স্যারের কথা 1 সপ্তাহ শুনিয়ে আমি জর্দা ছাড়ে দিছি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ। তখন ছাড়তে পারি নাই, কমানি শুরু করছি আস্তে 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 আস্তে, বলতেছি যে পানটা আস্তে 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 ছাড়মু। আর জর্দাটা কিন্তু সাথে সাথে ছাড়ে দিছি। তারপরে সয়াবিন তেলটা ছাড়িয়ে দিলাম, তখন থেকে ভালো তেল খাওয়া শুরু করলাম। অনেকে বলে যে এই প্রোডাক্টগুলো কিনলে অনেক বেশি পয়সা যায়, সব মিথ্যা কথা। আমি তখন থেকে এই পর্যন্ত ভালো তেল খাইতেছি, স্যারের এখান থেকে নিয়ে খাইতেছি, ওই থেকে এই পর্যন্ত। আমি রমজানে 10 লিটার নিছি, এখন পর্যন্ত আছে। অর্থাৎ আমার আগে 10 লিটার আমার পরিবারে সয়াবিন তেল যাইতো, আর এখন আমি 10 লিটার দিয়ে 4 মাস চালাই স্যার আলহামদুলিল্লাহ সরিষার তেল। হ্যাঁ, তাইলে আমার টাকা হিসাব করলাম যে অনেক কম যায় স্যার এখানে। অবশ্যই। আর আপনি সরিষার তেল বেশি ব্যবহার করতে বেশি পারে না, জি একটু দিলে বেশি দিলে তিতে হয়ে যাবে পুরো তরকারি। সো আমাদের তেলটা হলো এরকম যে খুবই আপনি একটু বেশি দিতে পারবেন না, সুযোগ নাই, অল্প খাইতে হয়, আর বেশি খাওয়া তো যাবেও না, অতিরিক্ত কোনো খাবারই ভালো না। ওই থেকে স্যার আমি এখন পর্যন্ত এই যে এই রমজানও আমি নিছি 10 লিটার এখনও আছে। এইভাবে আমি ওই থেকে ওই সয়াবিন তেলটা তখনই স্যারের কথা শোনার সাথে সাথে ছাড়ে দিছি। এরপর আমি কি করলাম, ওই আমার মাদ্রাসায় আমার ক্লাস সকাল 9টা থেকে 12টা, আবার 2টা থেকে 5টা। তো 12টা 12:30 বাজলে আমি মাঠের মধ্যে চলে যাই, জামাটা খুলি, কতক্ষণ গায়ে রোদ লাগাই আর ওই ঘাসে ঘাসে হাঁটি। তো এইভাবে আমি শুরু করলাম আস্তে আস্তে, যে এগুলো তো আমার কোনো পয়সা খরচ নাই। এরপরে এগুলো করতে করতে পরে শ্বাসের ব্যায়ামগুলো শুরু করলাম। এগুলো করতে করতে পরে দেখি একটু একটু ঘুম হয় স্যার। আলহামদুলিল্লাহ। এবার যখন ঘুম হওয়া শুরু হয়েছে তখন তো মোটামুটি এবার সকালে তাড়াতাড়ি সন্ধ্যায় 10টার আগে ঘুমার চেষ্টা করি, অথবা 10টা 10:30টার মধ্যে আমি শুয়ে যাই। এরপরে সকালে ভোর রাত্রে উঠি, ফজরের নামাজের আগে আগে তো অবশ্যই উঠি। ফজরের নামাজ পড়ে আমি আগে স্যার হাঁটতে পারতাম না, প্রথম ডায়াবেটিস
ডাক্তার আমাকে বলছিল হাঁটার জন্য। আমি মাদ্রাসার বারান্দার মধ্যে 2 মিনিট হাঁটতে পারি না স্যার, আমার পা বন্ধ হয়ে যায়, এইভাবে হাঁটতে পারতাম না, আর পা চলে না, বস দাঁড়াই গেছে, আর আমি পড়ে যাই, তখন আর হাঁটতাম না। এখন তো আলহামদুলিল্লাহ আমি 5 কিলোমিটার দৌড়াই, সকালে ফজরের পরে উঠি, দৌড়াইতে থাকি, এটাই আলহামদুলিল্লাহ। তো এইভাবে তখন থেকে এই পর্যন্ত আমি এই শুরু করলাম। আস্তে 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 দৌড়াইতেছি, একটু একটু ব্যায়াম করতেছি স্যার। ওই জালাল স্যারের এগুলো আমি ভিডিও দেখি, ওইখান থেকে দেখি কিছু কিছু, ওনার সাথে ব্যায়াম করা শুরু করলাম সকালে। আলহামদুলিল্লাহ আমি 24 সনে এগুলো শুরু করার পরে তখন হঠাৎ করে আমার এই 24-এর বন্যার সময়, স্যার সময় উপজেলা পানি নিচে ছিল 24-এর বন্যায়, তখন ওই বন্যার পানিতে আমার পায়ের একটা আঙ্গুল কাটিয়ে গেছিলো স্যার, এই যে এই আঙ্গুলটা কাটছিল। হ্যাঁ, পরবর্তীতে আমি বন্যার কারণে চিকিৎসা করাইতে পারিনি, পানি বন্দি ছিলাম 3-4 দিন। পরে আমার পাটা ফুলি অনেক মোটো হয়ে গেছে, অবস্থা খারাপ। পরে ফেনী ডায়াবেটিস হাসপাতালে গেলাম। ওই ডায়াবেটিস হাসপাতালে ডাক্তার 20 দিন পর্যন্ত চিকিৎসা করার পরে আমার আঙুলটা কাটতে বলে, যে এটা কাটি ফেলতে হবে, ভালো হবে না। পরে আমি ঢাকায় চলে গেছিলাম। আমি ডাক্তারের নাম বলতেছি না, একটা হাসপাতাল, পপুলার হাসপাতালে গেলাম। আমি এক ডাক্তারের কাছে গেছি, 1500 টাকা ভিজিট দিয়ে আমি ঢুকছি। ও আমার শুধু এই কথাটা লেগে দিছে, 3 তলায় অমুক ডাক্তারের কাছে যাবেন, আর আপনার ফেনীর ডাক্তারে যে ওষুধটা দিছে এগুলো ঠিক আছে, এগুলো খাবেন, আর 3 তলায় ওই ডাক্তারের কাছে যাবেন। 1500 টাকা ভিজিট নিছে, এতটুকু বলি আমাকে বিদায় করে দিছে। 3 তলায় গেছি, ওই ডাক্তার আর 1500 টাকা ভিজিট স্যার। এরপর ওইখানে ঢুকছি, বস পরীক্ষা নিরীক্ষা দিছে, এগুলো করাইছি। ওইখানে 15 দিন চিকিৎসা করার পরে আমার অবস্থা আরও খারাপ। তারপরে বাডাইমে ভর্তি হলাম স্যার। বাডাইমে ভর্তি হওয়ার পরে বাডাইমের ডাক্তারও আমি যাওয়ার সাথে সাথে, যেই ডাক্তার নাম বলতেছি না, যেই ডাক্তার দেখছে, দেখি মাত্র বলতেছে সার্জারি ডাক্তার, এ বলতেছে এটা কাটি ফেলতে হবে। আমি কি স্যার একটু দেখেন, কয় না কাটতে হবে, আমরা এগুলো জানি। আমি কই না কাটা ছাড়া দেখেন, নাইলে আমি চিকিৎসা করবো না। কয় না কাটতেই হইব। আমি কই দেখেন, আপনি ভর্তি করে দেখেন, যদি উন্নতির দিকে থাকে তাহলে কেন কাটবেন। তো এইভাবে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে একদিনের মধ্যে সে পরীক্ষা নিরীক্ষা করি, আমার রিপোর্ট দিয়ে বলতেছে যে আগামীকালকে আপনার অপারেশন। আমি এমন রাগাইলে, এমন গরম হইলাম তার সাথে, আমি আঙ্গুল কাটবো না বেটা, তুই আমার আঙ্গুল কাটতে এইভাবে লাগাইলি কেন। পরে আমার সিট কাটি বাইর করে দিল স্যার। পরে আমি ঢাকা শহরে আরেক ডাক্তার দেখে চিকিৎসা করা শুরু করলাম কুর্মিটোলা হাসপাতালে। পরে আমি আরও বেশি অসুস্থ হই, পেটের একটা অসুস্থ হই, কুর্মিটোলা হসপিটালে ভর্তি হলাম। তো 10 দিন পর্যন্ত আমার মুখে কোনো খানা দেয় নাই। তখন ওই শুধু স্যালাইনের উপরে চলছে, আমার পেটের সমস্যা দেখা দিছে। তো এই কারণে তো ওই যখন মুখে খানা দেয় নাই, ডায়াবেটিস তো কন্ট্রোল হয়ে গেছে স্যার, তখন আমার এটা আপনার শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। এরপরে আমি যাই লাইফস্টাইল শুরু করলাম স্যার। এবার শুরু করি 24 সনের ডিসেম্বর মাসে মোটামুটি ফ্রিগুলো আমি সবগুলো করা শুরু করলাম। তারপরে 25 জানুয়ারির 1 তারিখে আমি ইনসুলিন সারি দিলাম, কমাইতে। এই যে এখন ডাক্তাররা বলতেছে স্যার ইনসুলিন সারি দিতে বলে, মিথ্যা কথা সব। স্যার কোনো ইনসুলিন সারি দিতে বলে না। আমি লাইফস্টাইল ফলো করতেছি, আমার ডায়াবেটিস কমতেছে, তাইলে আমি এখন আস্তে আস্তে ইনসুলিন কমাইতে আমি সাইডের মধ্যে নিয়ে আসি। এরপরে সাই কয়েকদিন দেখি, এরপরে বন্ধ করেছি। একই আমার ডায়াবেটিস 500-এর উপরে ওঠে না, তো কেন দিব আমি। ওই থেকে স্যার এই পর্যন্ত, এই 2025-এর 1 জানুয়ারি আমি সারে দিছি, ওই থেকে এই পর্যন্ত আমার ডায়াবেটিস 500-এর উপরে উঠে না। আমি প্রায় দিন ডায়াবেটিস মাফি, খাওয়ার পরেও মাফি, আগেও মাফি, সবসময় মাফি, আমার 5-6-এর উপরে আসে না স্যার। আলহামদুলিল্লাহ। এবং এখন ওনার বর্তমানে হুমায়ের আছে 1.4, ইনসুলিন আছে 5, আর সুগার আছে 6, মানে যেটা তার নর্মাল। তাহলে পিছনে তাকায় দেখেন যে সুগার থাকার কথা 6 আছে, 5-6, আর ইনসুলিন থাকার কথা 4-5, দেখেন ওনার 4-5 আছে। হুমায়ের থাকার কথা 1, ওনার 1.4 আছে, মানে 1-এর ভিতরেই আছে, মানে 2-এর নিচে আছে। তাই এটা হলো তার বর্তমান রিপোর্ট। এবং এর ভিতরে ওনার একটু মনে হয় সমস্যা হয়েছে, যেমন ভিটামিন ডি 70-এ উঠছিল ওনার, কিন্তু এবার একটু নেমে গেছে মনে হয়, বৃষ্টি গত 2 মাসে স্যার 2 মাসে রোদ তেমন কম পাই নাই, 46 হয়েছে, কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে, এখন আবার রোদ উঠবে ইনশাআল্লাহ। এবং এটা করার মানে বোঝা গেল যে ওনার কোথায় কাজটা করতে হবে উনি যেন বুঝতে পারেন। এবং এখানে আমরা কাউকে ওষুধ বন্ধ করতে বলি না, আমরা বলি যে মাপুন, মেপে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হবে। এখন ওনার সুগার আছে এখন 6, ইনসুলিন আছে 5, তা এখন ওনাকে আপনি কিভাবে ওষুধ দিবেন বলেন। এখন কিভাবে উনি ইনসুলিন নেবে, কিভাবে উনি ওষুধ খাবে। এবং ওনার আঙ্গুলটাও এখনও ঠিক আছে, এবং আঙ্গুলটা ভালো হয়েছে না খেয়ে থাকার ফলে, মানে রোজা রাখা। তা আমরা যে বারবার বলছি রোজার কী কী উপকার, তো রোজার উপকার অনেক, যেমন সুগার কমে যাবে, ইনসুলিন কমে যাবে। তো রোজা রাখলে কী হবে, ইনফ্লামেশন কমে যাবে, টক্সিসিটি কমে যাবে, ভিতরে ডিটক্সিফিকেশন হবে, ইমিউনিটি বাড়বে। হ্যাঁ, এবং দেখেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা। তা ওনার এই ঘটনা শুনে আমার আর একটা ঘটনা মনে পড়লো। সেটা হলো কি, একবার, এটা একটা খুব সায়েন্টিফিক হিস্ট্রি আর কি, হিস্ট্রির ভিতরে তো অনেক ধরনের আছে।
একবার একটা লোক পাগল পাগল মানে যে মেন্টাল আছে না, মেন্টাল ওয়ার্ডে ভর্তি হয়েছে, বিদেশের ঘটনা। মেন্টাল ওয়ার্ডে ভর্তি হয়েছে। এখন কিছু লোক আছে না ম্যানিক টাইপের, তো ও হচ্ছে ওই ধরনের। তাহলে ওকে কেউ আর খাওয়াতে পারছে না, মানে ওকে বাঁধতেও পারতেছে না, খাওয়াইতেও পারতেছে না। তো লাস্টে যিনি আর কি মানে যিনি এই লিটারেচারটা লিখছেন, মানে যেই উনি আর কি একটা জার্নালে এটা প্রকাশ করেছেন, লিখেছেন, তো যেই সায়েন্টিস্ট উনি পরে বললেন কি, আচ্ছা বাদ দাও, ওকে ছেড়ে দাও, ওর মতো থাক, ঠিক আছে। তো এরকম সে 7 দিন কিছু খায়নি, বুঝছেন, 7 দিন না খেয়ে এভাবে ছিল, 7 দিন পর ভালো হয়ে বাড়ি চলে গেছে। মানে রোজায় পাগলও ভালো হয়ে যায় ব্যাপারটা, বুঝতেন? কারণ টোটাল বডির নিজস্ব ইমিউন সিস্টেম, নিজের ব্যালেন্সটা সে খুঁজে ফেলে, নিজের ইন্টারনাল ইসে তাকানোর সুযোগ পায়। আমরা যখন খাবার খাচ্ছি, বাইরে থেকে খাবার ঢুকাচ্ছি 6 বেলা, তো সে এগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকে, তার ভেতরে কি আছে না আছে সে খোঁজ খবর নেওয়ারও সুযোগ পায় না, সময়ও পায় না। তো একটা লোক অনেকক্ষণ না খেয়ে আছে, তখন সে দেখে ভিতরে কোনো খাবার জমা আছে কিনা, আরও অনেকক্ষণ না খেয়ে আছে, দেখে আরেকটা জায়গায় দেখে কোথাও কোনো অপ্রয়োজনীয় জিনিসকে বডি খাওয়াচ্ছে কিনা, বডি এনার্জি সেভ করার জন্য সে তখন দেখে কোথায় কি আছে। তো এক্ষেত্রে দেখেছে যে ওর এই জায়গাটা যেহেতু ইমিউন সিস্টেম এসেছে র্যাকি করতে করে এইখানে এই ঘটনা, তো ঠিক আছে। আর চিনি তো হচ্ছে বাধা দেয়, চিনি বেশি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধা দেয়, ইনসুলিন বেশি থাকলে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধা দেয়। তো এখন যখন ইনসুলিন সুগার কমে যায়, তখন ইমিউন সিস্টেম দেখতে পারে কোথায় কি আছে, র্যাকি করে, এবং সে যেইখানে যেই জিনিসটা দরকার সেটা করে। স্যার আমি সব সময় বাসা থেকে বাইরে হওয়ার সময় আমার পকেটে চকলেট থাকতো, চিনি রাখতাম স্যার, চিনি একটা কোটবার মধ্যে চিনি আর একটা কোটবার মধ্যে তেঁতুল রাখতাম। ওই যে প্রেসার বাড়ি গেলে তখন তেঁতুল মুখে দিতাম, আর খিদে লাগলে তখন ইয়ে দিতাম। এখন নাই হুজুর? না এখন নাই স্যার, এখন প্রয়োজন হয় না। এখন যদি আল্লাহর রহমতে এখন যদি বলে যে এই উনি সুগার ফেলে দিল কেন, ওষুধ তো বন্ধ করে দিলাম, ওনার সুগার ফেলে দিল, তেঁতুল স্যার আমি রাতের 2টা 3টায় ঘুম থেকে উঠে রুমের মধ্যে ওই এক ইয়ার মধ্যে বড় টিনের মধ্যে মুড়ি রাখতাম, ওই রাত্রে উঠে মুড়ি খেতে হইতো, নাইলে আমার ঘুমের মধ্যে পুরা ঘাম দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত তখন। তখনই আমি এটা করতাম, মুড়ি খেতাম। কি কষ্ট দেখেন ওনার হোমায়ারের এখানে 1800 টাকা, 1800 না নাকি 1600, দেখেন তো এটা 1600 না 1600, এই দেখেন 1600 টাকা। তো এটা হলো কি ইনসুলিনের টেস্ট এবং সুগারের টেস্ট, তারপরে আবার 15% এই যে ডিসকাউন্ট করা হয়েছে। এরপর আবার যারা আপনারা প্ল্যানার পাইছেন আপনারা কেউ? জি পাইছি। এটার দাম ধরেন 500 টাকা, মানে একদম কম হইলো 500 টাকা এর খরচ। আর এমনি যদি এটা ভালো প্ল্যানার বাজার থেকে কিনতে দেন 1000 টাকা, এটা তো আমরা শুধু খরচ ধরতেছি। এরপরে যেমন বাবা সত্যি কথা বলেন, ডাক্তারের তো ভিজিট দেওয়া লাগে নাই, না লাগে না। তারপরে পুষ্টিবিদরেও তো ভিজিট দেওয়া লাগে না, ব্যায়াম শিখাইছে ভিজিট দেওয়া লাগে না, এই যে সেশন শুনতেছেন টাকা দেওয়া লাগে না। তো এই হলো আমাদের মানে চিকিৎসা। তো এটা তো আসলে মানুষ জানে না, আপনি মিথ্যা প্রচার করে লাভ নাই। তো পাবলিক একদিন আসলে আপনি মিথ্যাবাদী ধরে ফেলবেন। জি জি স্যার। হুজুর বলেন। আমি জানুয়ারি মাসের 1 তারিখে 25 জানুয়ারি মাসের 1 তারিখে ইনসুলিন ছাড়িয়ে দিছি। ওই থেকে আমি 5 মাস, অর্থাৎ সর্বপ্রথম এখানে আসছি স্যার 25 মে মাসের 18 তারিখ। তাইলে আমি 5 মাস 18 দিন পরে, অর্থাৎ ইনসুলিন ছাড়িয়ে দিবার 5 মাস 18 দিন পরে এখানে সর্বপ্রথম আসছি। এর আগে আসি নাই, 1 টাকাও দিনে একটা প্রোডাক্টও নিই নাই, কিচ্ছু করি নাই, আমি ইনসুলিন ছাড়িয়ে দিছি। তাইলে যে এখানে আপনারা পয়সা খরচ বলেন, কোথায় পয়সা খরচ? 1 টাকাও খরচ করি নাই আমি, একেবারে 1 টাকাও খরচ করি নাই। আমি নিজে নিজে বাড়িতে ওইগুলা মানি, ভিডিও দেখি স্যার। তবে ওই দিন থেকে টাকা যে বাঁচছে সেটা কোন ওষুধ ইনসুলিন যে বাদ দিছি? জি স্যার, ইনসুলিন বাদ দিছি, ওষুধ বাদ দিছি, ওইগুলো তো আমার অনেক টাকা। আবার মাসে মাসে ডাক্তারের কাছে যাইতে হইতো, প্রত্যেক মাসে আমি বসলাম ডায়াবেটিস হাসপাতালে যাইতাম, ওইখানে আবার ওই পরীক্ষা নিরীক্ষা দিত প্রত্যেক মাসে, কিডনি পরীক্ষা, লিভার পরীক্ষা, ওই পরীক্ষা। আবার মাসের মাঝখানে হয়তো প্রেশার কন্ট্রোল করতে পারতেছি না, আবার মেডিসিনও ডাক্তারের কাছে যাইতাম। এইভাবে মানে সবসময় ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার, এটা মাসের মধ্যে অনেকবার ছিল। এগুলো আমার কাজ, এটা একটা বিশেষ কাজ ছিল ডাক্তারের কাছে যাওয়া। হ্যাঁ, মানে এটা একটা দায়িত্বের ভিতরে। আলহামদুলিল্লাহ এই 25 অর্থাৎ 2025 থেকে এই পর্যন্ত 1 বছর 8 মাসের মধ্যে আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই, কোনো ওষুধ খাই নাই। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই সবগুলো টাকা পাচ্ছে না, আমার যেহেতু পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার, সব ফিস তো বাঁচি গেছে। ওই এরপরে আমি সুস্থ হওয়ার, অর্থাৎ ইনসুলিন ছাড়িয়ে দিবার। তবে স্যার আমি এখন প্রেশারের ওষুধটা ছাড়তে পারিনি, পারবেন ইনশাআল্লাহ, বয়সের কারণে হয়তো পারবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে পারবেন। কারণ ওই যে আপনার যে ওই ডাক্তার যেটা বলছে আমিও সেটা বুঝতে পারতেছি, মানে ওনার রক্ত নালীগুলো যে মানে এক্সপান্ড হওয়ার যে ক্ষমতা, প্রসারিত হওয়ার ক্ষমতা, সেটা কিছুটা লোপ পেয়েছে। বাট হুজুর যদি আরেকটু ডেডিকেটেড হয়, মানে যদি বরফের মধ্যে ঢোকে, হ্যাঁ, তারপরে এটা যদি করে, শ্বাসের ব্যায়াম করে, হ্যাঁ, না ওইভাবে হলে কিছুই রেজাল্ট পাবেন না। আমি এখন বরফ থেকে আসছি, প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে হবে, এবং সেটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ বাড়াইতে হবে।
প্রেশার ওষুধ থেকে আস্তে আস্তে বেরোতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন কাউকে তার এমন বোঝা চাপান না যেটা বহনের ক্ষমতা তার নেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে নিশ্চয়ই এটা বোঝা হিসেবে চাপাননি যে আমরা কি আসলেই তয়েব খেতে পারবো না, আসলে তো পারবো, কিন্তু আমরা বলতেছি পারবো না, আসলে তো চেষ্টা করে দেখি নাই। যেমন অনেকে বলতেছে, যেমন আপনি দেখলেন যে আসলে তয়েব আপনি এখন খাইতে পারতেছেন, কিন্তু অনেকে বলতেছে অনেক দাম, খাওয়া যায় না, আসলে যে কম লাগে, সারাদিন একবেলা খেতে যে অল্প টাকা লাগে এটা মানুষ বুঝতে পারতেছে না। আর সুস্থ থাকলে তো অনেক আরাম, ওষুধের খরচ নাই, ডাক্তারের ভিজিট নাই, পরীক্ষার টাকা নাই, শুধু একটাই খরচ, খাবার খাবেন একবেলা বা 2 বেলা, এটুক ছাড়া আর কোনো খরচ নাই। তাহলে এটুক বুঝতে আশা করি মানুষ ধীরে ধীরে বুঝবে। আর ওই যে দেখেন সবচেয়ে বড় কথা হইলো ওই হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য গেলে ওরা আমাদেরকে মানুষ মনে করে না, ওরা মনে করে হয়তো আমরা কোনো কীট পতঙ্গের কোনো জন্তু এখানে বসে আছি, আমাদেরকে এমন মূল্যায়ন করে না, এইভাবে এত বেশি মানে দুর্ব্যবহার করে এরা। কি চিকিৎসা করবো ওরা? না, আমরা তো চাই সবাই ভালো ব্যবহার করুক। তা আমাদের এখানে আপনার ব্যবহার পছন্দ হয়েছে নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই 3বার আসছি, কালকেও আসছি, আজকে আগে 2বার আসছি। একটা আসছি হলো 18 মে 2025, 31 অক্টোবর 2025, আর কালকে আসছি, আজকে আসছি। তাই আমি দেখছি আলহামদুলিল্লাহ এর চেয়ে উন্নত সেবা আর কোথাও পাই নাই আমি, এত উন্নত সেবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এখানে যারা আছে সবার জন্য দোয়া থাকলো। থাকার জন্য, সুস্থ হওয়ার জন্য সবার সর্বপ্রথম প্রয়োজন হলো স্যারের একটা ভিডিও ছাড়বেন না, সব ভিডিও দেখবেন, এইটা হলো সর্বপ্রথম জরুরি দরকার। আমি শুধু ভিডিও দেখি সুস্থ হয়েছি। আমি সুস্থ হওয়ার পরে আমার পাশের বাড়ির আমার এক চাচা, উনিও বড় আলেম, এক মাদ্রাসা পড়ায়, ওনারা আমার বলতেছে, বাতিজা তুমি বলে ডায়াবেটিস থেকে ওষুধ সারিয়ে দিছো, ইনসুলিন সারিয়ে দিছো, সুস্থ হয়েছো, কেমনি কি খাই হয়েছো? আমি কিন্তু খাইতে হই না, ন খাইছি, এখানে খাওয়া যাবে না, না খাই থাকতে হইব। আর 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আপনার কাছে টাচ মোবাইল আছে না? কথা আছে, আমি এদিকে দেন, আমি স্যারের ইয়েটা ফেসটা করে দিই, ওই ভিডিও প্রত্যেক দিন এই ভিডিও স্যারের লাইভটা দেখবেন নিয়মিত, এইটা দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন। কই কি হ্যাঁ, এটা স্যারের লাইভ দেখলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো কয় পাগল হয়ে গেছে, মানে গাড়ি চলে গেছে। এবার পরে মাদ্রাসা যায়, আমার এক দোস্তরে কইতেছে যে কয় যে আমি তো ওরা মনে করছিলাম কোনো কিছু খাই ভালো হয়েছে, এ তো পাগল হয়ে গেছে, কি বলে স্যারের ভিডিও দেখলে বলে সুস্থ হয়ে যাবো। আমি তুমি দেখো আগে, দেখি তারপরে বলি, হোক আমার কথাটা মানো না কিছুদিন, স্যারের ভিডিওটা দেখো, নিয়মিত দেখলে এমনি সুস্থ হয়ে যাবে স্যার। না আপনি কারণ আমি কিছুদিন দেখার পর তো শুনতে সবার তখন আমারই মনে আসবে, হ্যাঁ একটু রইতে যাই দেখি, একটু গাছে ভাগি দেখি, একটু এটা করি দেখি, একটু এটা করি দেখি। এটার একটা নাম আছে, এটা হলো সাবকনশিয়াস রিডিজাইনিং। অর্থাৎ আপনি যখন একই কথা বারবার শুনবেন, শুনতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে এটা রিডিজাইন হবে, আপনি না বুঝেই দেখবেন যে করা শুরু করছেন। যখন আপনি বিশ্বাসে চলে আসবে যে এই জিনিসটা করা উচিত, যেমন ধরেন আপনাদের বিশ্বাস কি সকালে উঠে রুটি খাইতে হবে, তো আপনি কিন্তু খাইতেছেন অটোমেটিক, কখনো এটা নিয়ে ভাবতেছেন না, কথা বুঝেন নাই? তারপরে দুপুরে ভাত রান্না হইতেছে, খাইতেছেন, একটু পরে নাস্তা করতেছেন, এটা অটোমেটিক হয়ে গেছে না? সবারই দেখতেছেন, খাইতেছে, সবাই করতেছে, আপনিও করতেছেন, এটা নিয়ে কেউ ভাবতেছে না, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এই অটোমেটিক একটা ডিজাইন আপনার ভিতরে তৈরি হয়েছে। এখন আপনি যখন নলেজ অর্জন করবেন একটা বিষয়ে, নলেজ অর্জন করতে করতে আপনার ভিতরে সচেতনতা তৈরি হবে, এটা হলো অ্যাওয়ারনেস বিল্ডিং হবে। এই যখন অ্যাওয়ারনেস বিল্ডিং হবে তখনই আপনি এবার চিন্তা করবেন খাবার ক্ষেত্রে, এটা কি আমার খাওয়া ঠিক হচ্ছে, খাবারটা কি হালাল, খাবারটা কি তয়েব, খাবারটা কি আমার জন্য উপযুক্ত, এই খাবারটাকে আমি খাবো, এটা খেলে কি আমার ক্ষতি হবে, এটা খেলে কি আমার ভালো হবে। তখন কিন্তু আপনার ভিতরে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করছে, তখন আস্তে আস্তে আপনার ক্যারেক্টারের ভিতরে ছোটোখাটো 1-2 পরিবর্তন আসা শুরু হবে। তখন ওই ছোট একটা পরিবর্তন আরেকটা পরিবর্তনকে নিয়ে আসবে। যেমন হুজুর যেমন শ্বাসের ব্যায়াম করেছেন, এরপর হুজুরের রাতের ঘুম ভালো হয়েছে, উনি সকালে উঠতে আরাম পাচ্ছেন, এবার সকালের সময় উনি ব্যায়াম করতে পারতেছেন, ঘাসে হাঁটতে পারতেছেন, রোদ্রে, তাহলে আরেকটা পরিবর্তন হয়েছে। তখন যখন দেখতেছেন যে এইভাবে চলে তাহলে তো আমার অনেক ভালো লাগতেছে, তখন তিনি আরেকটা যে ঠিক আছে আমি এবার তাহলে আরেকটু জোরে হাঁটি, তারপরে এখন উনি 5 কিলো দৌড়াইতে পারেন। তাহলে এইভাবে ধীরে ধীরে যেভাবে আমাদের ভিতরে খারাপ জিনিসগুলো ঢুকছে, ঠিক ধীরে ধীরে এভাবে আমরা ভালো জিনিস চাইলে ঢুকাইতে পারি। কি বুঝতে পারছেন? তাই জন্য ওনার কথা সঠিক যে আগে নলেজ অর্জন করতে হবে। তাহলে আসলে ভিডিও দেখতে হবে মানে কি, ওনাকে যদি এইভাবে বলতেন যে আচ্ছা আপনার এই কটা জিনিস আগে মাইনে আসেন, তা মানলে পরে তারপরে আর মাথায় ঢুকো, আচ্ছা এটা মাইনে তো ভালো, হ্যাঁ যদি মানে, তারপর বললেন যে আরও নলেজ অর্জন করতে হবে, এই ভিডিও দেখে আপনি জ্ঞান অর্জন করবেন, শিখলে না আপনি মানতে পারবেন আরো ভালো, তাইলে হ্যাঁ কইতো, নাহলে আপনারে পাগল যে কইছে, কেন কইছে, কারণ ওর মাথায় এইটা ঢুকছে, কয় কি ভিডিও দেখলে ভালো হয়, এটা তো কোনোদিন হয় নাকি, হ্যাঁ কারণ এটা তো হ্যাঁ বুঝে না যে ভিডিও দেখলে ভালো হয়, আসলে তো তা না। ভিডিও দেখছে, শিখছে, জানছে, তারপর সচেতন হয়েছে, মানছে, মাইনা ভালো হয়েছে, ভালো তো হয়েছে মাইনা।
স্যার আমি যদি বলি যে এই কাজগুলো করেন, বলবো ওষুধ খাই, ইনসুলিন দিই, তারপরে ডায়াবেটিস কমে না, তোমার এইগুলো করলে বুঝি আমার কমবে। কিন্তু স্যার বললে তো একজন ডাক্তারে বলতেছে, তাইলে এটার একটা মূল্যায়ন আছে। আগে আমি সে তো আর ডাক্তার না। এখন তো আপনারও পাগল ভাবছে, কয়দিন পর আমারও কেউ পাগল, তাহলে তো আর লাভ হলো না। সমস্যা নাই স্যার, স্যার তো বলেন যে স্যারের মেইন ফলোয়ার হলে তারা পাগল বলতে হবে, পাগল নইলে না, পাগল না। পাগল না। তো জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমার পক্ষ থেকে একটা হাদিয়া থাকলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, দোয়া করবেন এবং মাদ্রাসার ছাত্রগুলো যেন সুস্থ থাকে, আপনি এটা চেষ্টা চালান। ও এটা আপনারটা না, যে ঠিক আছে। তাহলে ঠিক আছে, এখন দেখেন আমাদের সেবার মান কি এটা জানার জন্য যারা আমার এখানে আসে তারা বলবে, যারা জীবনে আসে নাই তাদের বলার দরকার নাই, তারা যা বলবে এটা বিশ্বাস করারও কোনো কারণ নেই। কি ঠিক আছে কিনা বলেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।